রাজ স্ট্রেস দেখে পজিটিভ লেখা আছে, সেই সাথে নাম দেখে অবাক আশ্চর্য হয়ে আদ্রর দিকে তাকাতেই আদ্র বলে, পিএস, আমাদের সর্দার মহলের একটা অংশ মাহমুদ সর্দার ও মলিন খানের বায়োলজিক্যাল সন্তান। দরজার কাছে দাঁড়াতেই কথাটা শুনতে পাই পিয়াস। পা থমকে গেল। ক্যান্টিনে বসে খাচ্ছিল সে, কেবিনে বসে খেতে কষ্ট হয়। কেমন যেন মেডিসিনের গন্ধ নাকে আসে, তাই খাওয়ার রুচি পায় না। খাওয়া শেষ করে উঠে দরজার কাছে দাঁড়াতেই নিজের নামে কিছু শুনতে চমকে গেল। রাজ বলে ওঠে, তাহলে উনি যে বলল বিভান খান তার সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়, আর পিয়াস নিজেও তো বস্তিতে থাকতো। এটা জানা যাবে গভীর তদন্ত করলে। পিয়াসের মনে পড়ে ওর বস্তিতে থাকা বাবা মা মারা যাওয়ার সময় জানায় সে তাদের আপন সন্তান না। রাস্তায় কুড়িয়ে পায় পিয়াসকে। ৫ কি ৬ বছরের বাচ্চাকে ফুটপাতে পেয়ে নিজেদের কাছে নিয়ে যায় তারা। তাহলে কি পিয়াস মালিনীর সন্তান? তার মানে বিভান খান পিয়াসকে নিয়ে যাওয়ার পর কোনো একভাবে বস্তিতে চলে যায়। হ্যাঁ, তাই হয়। পিয়াসের জন্মের পর সোনালি কিডন্যাপ করে পিয়াসকে। বিভান খানের কথাতেই সব করে, কারণ মালিনী ওই সময় সোনালির মুখোশ উন্মোচন করতে চাইল। ওই সময় মালিনী সোনালির মুখোশ উন্মোচন করতে চাইতো। প্রথমেই মালিনী খারাপ থাকে না। যখন গর্ভাবস্থায় বিভান খানের ব্যাপারে জানতে পারে, তখনই ওদের নিয়ে অ্যাকশন নিতে চায় মালিনী। কিন্তু সোনালি রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। ভাগ্য ভালো থাকার কারণে মালিনী ও সন্তান দুজনেই বেঁচে যায়। কিন্তু আচমকা ঘটনার কারণে কোনো গার্ড ছাড়া মাহমুদ সর্দার হাসপাতালে এসেছিল মালিনীকে নিয়ে। এই সুযোগ বুঝে সোনালি সব করে। পরে ব্ল্যাকমেলের শিকার হয় মালিনী। শাহানা পারভিনের সাথে বিয়ে হয় মোহন সর্দারের। এটাতে সোনালি রেগে যায়। প্ল্যান করে মিহিরকে মোহন সর্দারের ছেলে বলে চলে আসে এই বাড়িতে। তবে তার আগে রাজকে সরাতে হবে, তাই বিমান খানের ভালো ভালো কথাতে রাজকে লন্ডনে নিয়ে পড়াশোনা করানো হয়। সবকিছুই তাদের প্ল্যানে ছিল, আর শিকার হয়েছিল মালিনী। গোপনে শাহানা পারভিনকে পালাতে কতবার চেষ্টা করে, কিন্তু সোনালির শকুনের চাহনির কাছে প্রায় ধরা পড়ত। বাইরে এসে পিয়াস ভাবছে ওই সময় মালিনী বলেছিল, ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চায়, হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমারও জীবনকে শেষ করে দেবে। ভয় পাইনি, কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই। কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দিই তাকে তো মারতে পারি না। আমি মা বলেই আমি নোংরা পথে যোগ দিই। আমার কষ্ট বুঝবে না তোমরা, একজন মাই বুঝতে পারবে। মাটিতে হাঁটু গেড়ে বসে খোলা আকাশের দিকে চোখ রেখে চিৎকার দিয়ে কান্না করে পিয়াস। সকালবেলা যারা ঘুমের মধ্যে কিছু শব্দ পায়, চোখটা মেলে দেখে বীর তার পাশে বসে আছে। যারার মাথার কাছে গ্লাস, ওটাই নিয়েছিল বীর। যারা সোফায় ঘুমিয়েছে রাতে। শাহানা পারভিনের বিছানার পাশে সোফা। বীর জারার পায়ের কাছে বসেছে। বীরকে দেখে উঠে বসে হামি তুলেই বলে, তুমি কখন এসেছো? মাত্রই আসলাম। ব্লাড জোগাড় করেছিলে? করতে পারিনি, কিন্তু তার আগেই ব্লাড জোগাড় হয়। কিভাবে? পিয়াস ব্লাড দেয় এবং অদ্র সন্দেহ করে ডিএনএ টেস্ট করে দেখায় পিয়াস সেই সন্তান যাকে ফুফু এতগুলো বছর ধরে খুঁজেছিল। তার মানে আন্টির অপেক্ষার প্রহর শেষ? হুম, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে ফুফুর উপর। ব্যাপার না, শেষমেশ সব ঠিক তো হলো। তুমি কিছু খাবে? তুমি রাতে কিছু খেয়েছো? হ্যাঁ, এখন বসো, আমি খাবার আনছি। বীর মাথা ওপর নিচ করে যারা উঠে যেতে নিলে বীর হাতটা ধরে দেয়। যারা পেছনে করতেই বীর বলে, না খেয়েও কেন মিথ্যা বললে? বীর, আমি আমাকে ছাড়া খেতে ইচ্ছে করে না বললেই তো হয়। একবারও কি বলা যায় না ভালোবাসি বীর তোমাকে? যারা চুপ করে গেল। বীরের মুখে হাহাকার জনিত হাসি। তোমার কাছ থেকে ভালোবাসা পেতে হয়তো আমাকে মৃত্যুর দুয়ারে যেতে হবে। এমনটা না বীর। যাও খাবার আনো, একসাথে খাবো। যারা চলে গেল। বীর সামনে তাকালো। শাহানা পারভিনের দিকে চোখ রেখেই বলে, আপনার দুই মেয়ের একদিনেই বাবু হয়ে গেল আন্টি। আমি তো একসাথে দুজনের মামা হলাম। আমার সেই দুটো বোন যাদেরকে নিজের বোনের স্থানে জায়গা দিয়েছিলাম, গুটি গুটি পায়ে হাঁটা মৌ অগ্নিদৃষ্টিতে দিকে নিজেকে বেড়ে উঠল। সেই ছোট মায়া আজ দুজনেই মা হয়ে গেল।
আপনি একদিনে 2 মেয়ের থেকে নানি হবার সুখবর পেলেন। এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, একসাথে সবারই আনন্দ করব। শাহানা পারভীন একটু নড়ে উঠল আর তার ঠোঁট হুট করে প্রসারিত হলো। হাতটা নড়ে উপরে উঠেছে, চোখে কোনা দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আজ বেশ ভালোই নড়ছেন তিনি। বীর এগিয়ে এসেই বলে, কিছু বলবেন আন্টি? শাহানা পারভীনের গাল হা করে নিঃশ্বাস নিলেন। কিছু বলতে চাইলেও বলতে পারছেন না। হয়তো শুরুতেই এত উন্নত হবে না, ধীরে ধীরে কথা বলতে পারবে। বীর কল করে জানালো আদ্রকে। যারা খাবার নিয়ে এসে বলে, কি হলো? আন্টি মুভ করছেন। ও কাল রাত থেকেই এমন করছেন। একটু একটু করে সুস্থ হবেন। নার্স আছে পাশের রুমে, চিন্তা করতে হবে না এখন। প্লেটে খাবার বেড়ে বীরের সামনে রেখে বলে, তেমন কিছু নেই এখানে, যা আছে সব রুগীর হেলথের জন্যই। এগুলোই খাওয়া আপাতত। বীর খাবারের দিকে চোখ রেখে দেখে প্লেটে ডিম পোস্ট আর পাউরুটি দিয়ে জেলি। হাতে একটা পাউরুটি নিয়ে যারার দিকে এগিয়ে দিল বীর। যারা কিছুক্ষণ চেয়ে থেকে গালে নিল খাবারটা। সকালবেলা মৌয়ের কাছে এসেছে রাজ। ওদের বাবুকে একবার দেখে আবারও মায়ের কাছে যাবে। মাহমুদ সর্দার হাসপাতালে নেই, বিভান খানের সাথে বেরিয়েছে। তাই পিয়াসের ব্যাপারে কাউকে জানানো হয়নি। মায়া একবার উঠেছিল ঘুম থেকে, কিন্তু পাগলামি করার কারণে আবারও ঘুমের ইনজেক্ট দেওয়া হয়। মৌ চেয়ে আছে নিজের বাচ্চাটিকে। মায়ার ব্যাপারে জানতে পেরে খুব খুশি। বলতে গেলে এই একই দিনে 2 বোনের বাবু হলো। বাচ্চার নাম ঠিক করেনি মৌ। পিয়াস আসলেই ঠিক করা হবে। রাজ ভেতরে এসে বাচ্চাটাকে কোলে নিয়েই বলে, পিয়া, ও পিউ বেবি কোথায়? মৌ হাস্যোজ্জ্বল মুখেই বলে, ও তো কালকে মালিনী আন্টিকে ব্লাড দিতে গেল আর আসেনি। কি বলো? ওকে কিছু খাবার খেয়েই তো পাঠানোর কথা। না তো, জিজুও আসেনি রাতে। আর কেন, কিছু হয়েছে? আমি রাতে ওর খোঁজ করি, একটু কথা ছিল তাই। শুনে কিছু ফল আর জুস খেয়ে চলে আসা। বাবুকে নিয়ে খেলা করার তাড়াহুড়ো নাকি বেশি। কাল তো আমাদের জন্য পারেনি নিজের সন্তানকে সময় দিতে, তাই নাকি ছটফট করেছে। তাহলে গেল কোথায়? বাড়িতে তো যাওয়ার কথা না জিজু? ঠিক আছে, চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। রাজ বেরিয়ে কল দেয় পিয়াসের কাছে। রিং হচ্ছে কিন্তু ধরছে না। রাজ আরেকটু এগিয়ে গিয়ে মায়ের কাছে যাবে, তখন দূর থেকে একজন আয়া বলে, ক্যান্টিন পরিষ্কার করার সময় এই ফল আর জুসের বোতলটা দেখলাম। এতগুলো ফল কেউ রেখে যায়? টাকার কি কোনো মূল্য করে না এরা? আরেকজন বলে, বড়লোক বাড়ির লোকজন ওরা। মন্ত্রী বাড়ির 3 জন হসপিটালে ভর্তি। এগুলো যার খাবার সে তো কেবিনে বসে খাবে না বলে ক্যান্টিনে গেল এগুলো নিয়ে। আসার সময় নিয়ে যায়নি হয়তো। আমরাই খাই চলো। দুজন চলে গেল। পিয়াস খাবারগুলো রেখে চলে যেতে নেয়, কিন্তু যখন মনে পড়ে ওগুলো নিতে হবে, পেছন ফিরতেই শুনতে পায় রাজার আদ্রর কথা। এইগুলো শোনার পর মনটা পিছিয়ে গেল। এক মনে হেঁটে বাইরে চলে আসে। নিজেও জানে না ঠিক কি করছে কিনা বউ বাচ্চাকে দেখে আসাটা। তার কাছে তখন ওটাই ভালো লাগছিল। একটু একা একা, একটু নীরবে কান্না করা। সবার সামনে সম্ভব হয় না এভাবে থাকাটা। রাজদের কথা শুনেও তেমন মাথা না ঘামিয়ে চলে যায় মায়ের কাছে। মায়া মাত্র উঠেছে, নার্স ওকে ফ্রেশ করে দিল। রাজকে দেখেই বলে, শাশুমার অবস্থা কি? তুমি ঠিক আছো এখন? হ্যাঁ, আমি জানতে চাই মা, আপনার আমার শাশুমা কেমন আছে? ওনারা ভালোই আছে, কিন্তু ওনার সুস্থ হতে সময় লাগবে। আমাদের বাচ্চাকে এনআইসিইউতে নিয়েছে শুনলাম। আপনি কি ওকে কোলে নিয়েছিলেন মন্ত্রী মশাই? আদর করছে, এমনকি কানে আজান দিয়ে বলেছে আমাদের মেহরাজ সর্দার। মৌয়ের কি অবস্থা? ভালোই আছে। আপনার মনটা খুব খারাপ? কই না, এমনি টায়ার লাগছে শুধু। আমাকে বলুন মন্ত্রী মশাই। মায়াবতী, আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছি। হারিয়ে যাওয়া ভাই মানে শাশুমা যে সন্তান হারিয়েছে তার কথা বলছেন? হুম, কোথায়? এতগুলো বছর ধরে আমাদের সাথে ছিল, এখনো আছে। মজার ব্যাপার হলো আমি তাকে আমার সব থেকে কাছের বলে সম্মান করি। কি ভাগ্য তার! এক পরিবারের হয়েও আমার অচেনা ছিলাম। সম্পর্কটা ছিল ভিন্ন, কিন্তু দেখা হতো, কথা হতো প্রতিনিয়ত। কার কথা বলছেন? রাজ একটু হেসে বলে, আজ থেকে মৌ শুধু তোমার বোন না, তোমার যা হয়।
মায়া চোখটা আওড়ালো রাজের মুখের দিকে, কিছুক্ষণ ভেবেই বলে, তার মানে আপনার পিউ বেবি আপনার ভাই? আমার ভাই, যাকে কিনা আমি বেরিয়ে বলে নিজের মনের সব কথা শেয়ার করি, আমার বিপদে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। মায়া এককালে হেসে বলে, কোথায় সে? এটা নিয়ে তো আমাদের সেলিব্রেশন করা উচিত। রাতেই সবাইকে জানাতাম, কিন্তু উনি অজ্ঞান হয়ে আছেন। বাবা আছে মামার সাথে, আর আমি ভেবেছিলাম রাতে পিউ বেবি তার বেবির সাথে খেলা করছে। এখন বিরক্ত না করে সকালে জানাবো সবাইকে, তারপর হাসপাতালে ধুমধাম অনুষ্ঠান হবে। মায়া রাজের কথার সাথে তাল মিলিয়ে মাথা নাড়িয়েই বলে, এখনো আপনার পিউ বেবি? সম্পর্কে বদলেছে শুধু, ভালোবাসার জায়গাটা না। আচ্ছা, তারপর কোথায় গেলে আপনার পিউ বেবি হারিয়ে যাওয়া ভাই? কোথায় যে গেল জানালো না। আমি তো আদ্রর সাথে ক্যান্টিনে ছিলাম, বলো তো পিউ বেবি ব্লাড দেয় ওনাকে, তাই আদ্র এই সুযোগে একটা ডিএনএ টেস্ট করে। ও, আর একটা সন্দেহ আছে, পিউ বেবির বাবুর সাথে বাবার হাতের একটা জন্মদাগ মিলেছে, যেটা আদ্র দেখে ফেলে, তাই ডিএনএ টেস্ট করে দেখে ম্যাচ করেছে। আমি কিছুক্ষণ ভাবতে ভাবতে ওখানে কিছু সময় কাটে, এখানে এসে শনিও চলে গেছে। তারপর তুমি পাগলামো করছিলে একটু, তোমাকে সময় দিলাম। সকালবেলা মৌয়ের কাছে গেলাম, শুনি সারা রাত পিউ বেবি ছিল না নাকি। ওদিকে আয়রা বলাবলি করছিল ক্যান্টিনে গেছিল, খাবার খেতে ওখানে খাবার রেখে চলে যায় কোথাও। মায়া প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেই বলে, আপনি বলতে চাইছেন কাল রাতেই ক্যান্টিনে খাবার খেয়েই বেরিয়ে যায় পিয়াস? এক মিনিট, ক্যান্টিনে তো আপনি আর ডক্টর আদ্র ছিলেন, তাহলে কি কোনোভাবে ও আপনাদের কনভারসেশন শুনেছে? রাজ সন্দিহান হয়ে বলে, এরা তো ভেবে দেখিনি। এখন ভাবুন। না না, আর ভাবতে হবে না, এমনটাই কিছু হবে মন্ত্রীমশাই। আপনি একটা কাজ করুন, জিপিএস আছে না পিয়াসের, ওইটাই লোকেশন দেখে ওর কাছে যান। আপনি খুব ভালো করে ওকে আগলে নিতে পারবেন। ওর এই সময়টা ভালো যাবে না, ওর মধ্যেও কষ্ট বাড়বে। আপনি ওর মন ভালো করে দিন। তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আসছি এখন। আচ্ছা, যান। রাজ দৌড়ে চলে গেল নিচে, নিজের গাড়িতে উঠে লোকেশন অনুযায়ী খুঁজতে থাকে পিয়াসকে। গাড়ি নিয়ে মুখে হাসি ফুটিয়েই বলে, আব্বে পিউ বেবি অভিমান করে কোথায় যাবে? তোর ভাই আসছে তোর মান ভাঙাতে। গাড়ি চালাতে চালাতে একটা বড় ফাঁকা মাঠে এসে লোকেশন মিলল। গাড়ি থামালো রাজ, সামনে থেকে দূরবীন নিয়ে মাঠের দিকে চোখ স্থির রাখলো। দূরে মাটিতে শুয়ে থাকা এক যুবককে দেখা গেল, চোখ খোলা নাকি মেলে রাখা বোঝা গেল না। রাজ জানে এটা তার সেই ভাই। মৃদু হেসে দৌড়ে চলে গেল সেদিকে। মনের মধ্যে একবারও দ্বিধা কাজ করলো না যে একজন মন্ত্রী দৌড়ে সাধারণ একটা পরিবেশে আসে। সাদা পাঞ্জাবি ঘামতে থাকে, গাড়িতে এসি ছিল। গাড়ি থেকে বের হতেই গায়ে গরম বাতাস আসে, আর কিছুক্ষণ পরেই ঘেমে যায়। শুয়ে থাকা পিয়াসের পাশে এসে বলে, খোলা নীল আকাশটার দিকে চোখ স্থির আছে পিয়াসের। পাশে রাজ বসতেই চোখ রাখে সেদিকে, কিছু বলতে নিবে রাজ বলে, অল্পতেই ভেঙে পড়ে। যদি পরিস্থিতি মুখোমুখি না হতে চাও, তবে একদিন নিজেকে হারিয়ে ফেলবে এই ধরনের বুকে। স্যার আমি আসলে বউ বাচ্চা রেখে বাইরে আসার সাহস হয় কিভাবে তোমার? বাচ্চাকে সময় দিবে বলেই তো ওই রাতে 6 ঘন্টা স্যালাইন না নিয়ে অল্প কিছু খেয়ে বেরিয়েছ। তাহলে আমাকে মিথ্যা বলে তুমি এখানে একা একা কেন প্রকৃতি বিলাস করবে? এত বড় ধোকা আমাকে দিতে পারো না তুমি পিউ বেবি। পিয়াস কথা বলতে পারল না। রাজ জানালো, আমার একমাত্র শালী তোমার জন্য দুশ্চিন্তা করে পাগল প্রায়। বাচ্চাটাও তো বাবার জন্য অপেক্ষা করছে। নিজের জন্ম পরিচয় পেয়ে দুজনের দায়িত্ব ভুলে গেলে। পিয়াস হা হয়ে আছে। রাজ জিপা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, এই পৃথিবীতে মানুষ কিছু না কিছু একটা তো হারাবেই। এটা কেমন যেন একটা রহস্যময় ব্যাপার। আমরা যাকে প্রশ্ন ছড়ে দিব, এই বলেছে তুমি কি হারিয়েছ, সে কিন্তু 1 সেকেন্ডের সময় ব্যয় করবে না নিজের হারিয়ে যাওয়া কোনো মুহূর্ত বা জিনিস প্রকাশ করতে। রাজের কপাল বেয়ে ঘাম, বুড়ো আঙ্গুল দিয়ে ঘামগুলো একপাশে এনে হাতটা ছাড়া দিল। রুমাল আনেনি সে। রাজ আবারও বলে, আমি আমার নামের পাশে শর্তের উল্লেখ করে কাউকে বলি না। এর কারণ তো তুমি জানোই। তোমার কি মনে হয় আমার বংশের এই একটা নামই যথেষ্ট আমাকে সফল করতে? আদ্র, রুদ্র, আমার মায়াবতী, এরা কেউ কিন্তু নামের পাশে শর্ত নিয়ে ঘোরেনি। আমাকে দাদুর বানানো জন্ম নিমন্ত্রণের জন্য সার্টিফিকেট ওটাই নিয়ে চলতে হয়েছে। কিন্তু আমার নাম কেউ জিজ্ঞেস করলে আমি বলি আমার স্বামীর রাজ। সর্দার বললেই যে আমি সর্দারের মতো চলতে পারবো এমন না। নিজেকে সফল করতে মনোবল শক্তি প্রয়োজন, আর একটা আশার হাত, যেটা আমি অনেক আগেই তোমাকে দিয়েছি।
তোমার বাবাই তো দিয়েছে এই সুযোগ, মনে আছে তো সেদিনের কথা, যেদিন বাবা আমার কাছে তোমাকে এনে বলে এই ছেলেটার মধ্যে অনেক মেধা, এই ছেলেটা পড়াশোনা করতে চায়, তুমি ওকে তোমার রাজনীতির সাথে রেখে ওকে পড়াশোনা করার সুযোগ দাও। আমি বাবার কথাতেই তোমার অভিজ্ঞতা দেখে রাজি হই। ভালো করে দেখো, না চাইলে কিন্তু একজন বাবা তার সন্তানকে অন্যভাবে বিশ্বাস করে। তুমি এই সব কিছু ভুলে জাস্ট একটা ব্যাপার যেটা তোমার জীবন থেকে অনেক আগে হারিয়েছে সেটা নিয়ে হাজারি করছো। এতগুলো বছর ধরে গড়ে তোলা সফলতা নিয়ে কি তাহলে তোমার মধ্যে ভালো লাগা কাজ করে না? নিজের যোগ্যতা এগিয়ে যাওয়াটা কি তোমার সম্মানবোধ যোগায় না? ভেবে দেখো, পরিবারের সহায়তায় বেড়ে ওঠাতে বেশি আনন্দ নাকি নিজ যোগ্যতায় নিজের জন্য সততার সাথে বেড়ে ওঠে বেশি আনন্দের? তুমি জগৎ চিনেছ, এটা একটা আলাদা অনুভূতি তোমার জীবনের। তুমি মিহিরের মতো হওনি, বরং তুমি আমার মতো হয়েছ। স্বামীর রাজ খুব বেশি খুশি তার ভাই তার মতো হয়েছে, যেমনটা আদ্র রুদ্র ঠিক তেমন আমার আরেক ভাই। বংশ পরিচয় বড় কথা নয়, বড় কথা নিজের যোগ্যতায় কিছু অর্জন করা। আমি চাই তুমি সেই যোগ্যতায় সবার সামনে মাথা উঁচু করে বাঁচো। আমি খুব খুব আনন্দিত তুমি কেমন ভাইয়ের জায়গায় পেয়ে। পিয়াস কান্না করে দিল আবারও। এবার রাজের কাঁধে আপনা আপনি মাথা গেল তার। রাজ ঠোঁট প্রসারিত করে। আজকে তোমার জন্ম হয়নি পিউ বেবি, আজকে তোমার মাধ্যমে তোমার বাচ্চার জন্ম হয়েছে, তাই এই নাকে কান্না তোমার বাচ্চার মুখে মারাবে, তোমার মুখে না। পিয়াস মাথা উঁচু করে রাজের দিকে তাকালো। রাজ হো হো করে হেসে দেয়। নিজে আগে উঠে পেছনে ঝাঁটা দিয়ে পাঞ্জাবি ঠিক করে পিয়াসকে নিয়ে গেল গাড়ির দিকে। 3 দিন পর মৌয়ের রিলিজ করা হলো। সেলাইয়ের ব্যথা কমেছে অনেকটা, কিন্তু নড়াচড়া করা যাবে না। একটু নড়লে নাকি সমস্যা। পিয়াস সবকিছু গুছিয়ে নেয়। মাহমুদ সর্দারের কাছে এখনো জানায়নি রাজ। রাজের পরিকল্পনা ভিন্ন। মালিনী খানকে বাসায় নিয়ে একেবারে বাচ্চার নামের সাথে সর্দার রেখে অনুষ্ঠান করবে। বলতে গেলে সারপ্রাইজ। পিয়াস মৌকে আর বাচ্চাকে নিয়ে বের হতে নিলে সিয়া দৌড়ে আসে রাজের কাছে। মায়াকে স্যুপ খাইয়ে দেয় রাজ। সিয়া দৌড়ে এসেই বলে, ভাইয়া তো ভাবিকে নিয়ে বাসায় চলে যাচ্ছে, আমার কথা শুনছে না। বলো সর্দার মহলে যাবে না, নিজের যোগ্যতায় নিজের বাড়িতে থাকবে। তুমি এবার থামাও ভাইয়াকে। স্যুপের বাটি পাশে রেখে রাজ বলে, এবারটা কি শুরু করলো? বউ সামলাবো নাকি ভাই? মন্ত্রীমশাই, মায়ের ডাকে রাজ বলে, একটা কাজ করো তোমরা, আমার জন্য পাগলা কারোদের জায়গা খালি রাখতে বলো। মন্ত্রীর স্বামীর রাজ নিজের কাজ শেষ করেছে, পরিবারের চিপায় পরে কবে যেন পাগল হয়ে যায়। উফ, শুধু উল্টোপাল্টা কথা। যান গিয়ে আটকান, আমার দ্বারা সম্ভব হলে আগেই যেতাম। এই ক্যানোলা আমাকে আটকিয়ে দিচ্ছে। রাজ উঠে এলো। মাহমুদ সর্দার আছেন এখানে। পিয়াসের উদ্দেশ্যেই বলে, রাজ বলেছিল তোমাদের সুরক্ষার জন্য আমাদের বাড়িতে থাকতে। তুমি কয়েকদিন আমাদের বাড়িতেই থাকো। দরকার নেই, আমরা কিছু গার্ড রাখবো বাড়ির সামনে, তেমন কোনো সমস্যা হবে না। তুমি যেখানে মন চাই যাও, কিন্তু আমাদের বংশের নেক্সট জেনারেশনের বড় পুত্রকে নিয়ে যেতে পারবে না। এটা মন্ত্রী শাহমীর রাজ ও সর্দার বাড়ির বড় পুত্রের অর্ডার। মৌ ও মাহমুদ সর্দার ভ্রু কুচকে তাকালেন। পিয়াস আমতা আমতা করে কিছু বলার আগেই বরাবরের মতো রাজ আগেই বলে, ওর নাম কি রাখবে ভেবেছিলে মৌ? ওই তো পিএসের নামের প্রথম অক্ষর দিয়ে প্রলয়। ও, প্রলয় সর্দার। প্রলয় সর্দার। মাহমুদ সর্দার বলে অবাক হলেন বীর। এসে দাঁড়ালো সাথে আদ্র ও রুদ্র। আদ্র বলে, তুমি না সারপ্রাইজ রাখতে চেয়েছিলে, আজকে জানিয়ে দিচ্ছ? সিয়া এগিয়ে এসে বলে, ভাইয়া তো চলে যাচ্ছে, কী সব নিজের যোগ্যতায় থাকার ভূত চেপেছে মাথায়, তার জন্য। ওই ভূত আমি ওঝা ছাড়িয়ে দেব। রাজ কথাটা বলতেই মাহমুদ সর্দার অতিষ্ঠ হয়ে বললেন, আর হচ্ছে এটা কি? আরে বাবা, তোমার বড় নাতিকে নিয়ে চলে যাচ্ছে আমাদের ছোট ছেলে। আরে কে আমার বড় নাতি আর কি আমার ছোট ছেলে? ও যে হতচ্ছাড়া আমার প্রিয় বেবি, ওটাই তোমার হারিয়ে যাওয়া ছেলে, যেখানে সার্ভিস পার্টি করতে দিল না আমাকে। আসলে মোয়ের রিলিজ হয়েছে, আমাদের তো বাসে যেতে হবে, আপনাদের বিরক্ত করতে চাইনি। রাজের কথা শুনে মাহমুদ সর্দার ছটকা খেলেও পিয়াসের দিকে তাকিয়েছিল। কিন্তু পিয়াস যখন এই কথাটা বলে অমনি এগিয়ে এসে পিয়াসের কান মোলা দিয়েই বলে, এই যে হতচ্ছাড়া, আমার কাছ থেকে আমার নাতিকে নিয়ে যাওয়ার সাহস আসে কিভাবে? আমি কিন্তু উকিল,
সোজা নাতিকে দূরে রাখার জন্য মামলা দিয়ে দিব। পিয়াস অবাক নয়নে চেয়ে আছে মাহমুদ সর্দার জড়িয়ে ধরেই বলে, আমার আরেক রত্ন, যাকে আমার দুই নয়ন কথাগুলো বছর ধরে খুঁজে বেড়াতো, আজ আমি তোমাকে আমার সাথে মিশে রাখবো। রাজ মৃদু হেসেই বলে, এতে কি কমতি মোচন হবে বাবা? না হলেও প্রস্তুতি মিলবে। সবাই হাসলো একসাথে। রুদ্র আফসোসের সাথেই বলে, সবার সব হিসাব মিলছে, আমারটাই কেন মিলছে না এখনো? হিয়া পাখি আসবে কবে? সর্দার মহলে বসে সমস্ত ফুটেজ পরখ করছে বিমান খান। তার কাছে খটকা লাগছে অনেক বিষয়ে। সোনালির বিষয়ে কোথাও কোনো খোঁজ পাচ্ছি না, এটাই দুশ্চিন্তার। ব্লুপ্রিন্ট খুঁজতে গিয়ে সোনালি নিজেও উধাও, ব্যাপারটা সন্দেহজনক। অনেক ভেবে পৌরসভায় কল দিল বিমান খান। ওপাশ থেকে ধরতেই তিনি তার পরিচয় দেন। সরকারি কর্মকর্তা হলেও বিমান খানের ক্ষমতার জোরে তারা সবকিছুতেই সহযোগিতা করবে। বিমান খান জানায়, সর্দার মহল তৈরির সময় যে ব্লুপ্রিন্ট থাকে ওটার অরিজিনাল কপি উঠিয়ে দিতে পারবেন? কিছুক্ষণ ঘাটাঘাটির পর জানায়, কিন্তু স্যার, অরিজিনাল কপি আক্রিটেড নিজের কাছে রাখতে, কিন্তু তিনি মারা যাওয়ার কারণে ব্লুপ্রিন্টও আমাদের দিতে পারছি না। হাত মুষ্টি করে বিভান খান রাগে গজগজ করতে করতে বলেন, আমি জানি বলেই তো সোজা তোর কাছে কল করেছি। আমার কাছে এই বাড়ির ব্লুপ্রিন্ট প্রয়োজন। ব্লুপ্রিন্টও আমরা দিতে পারছি না। আপনি এই বাড়ির মালিকের কাছ থেকে কপি প্রিন্ট নিলেও তো পারবেন। এই বাড়ির মালিক ইজি আমাকে ব্লুপ্রিন্ট দেখাবে না। এমনকি মালিকের নিজের কাছেও ব্লুপ্রিন্ট নেই। আমাকে নতুন একটা প্রিন্ট বের করে দে। সময় লাগবে স্যার, উপকারে আসবে যদি আপনি এই বাড়ির একটি বিদ্যুৎ বিল বা ব্যাংকের লেনদেনের করার কোনো কাগজ দেন। আমি ব্যাংকের করা কাগজ দিচ্ছি। বলেই কল কেটে সোনালির ঘরে যায়। মোহন সর্দার নেই সেখানে। ব্যাংকের লেনদেন করা কাগজের ছবি তুলে পাঠিয়ে দিল। ঘন্টা দুই পর কল আসলো বিভান খানের কাছে। ধরতেই জানায়, আমি কয়েকবার চেষ্টা করলাম প্রিন্ট ওঠানোর, কিন্তু ওটা ইরোর দেখাচ্ছে। এখানে কিছু গড়বড় আছে। ভ্রুকুচকে বিভান খান বলেন, ভালো করে দেখে জানা। কিছুক্ষণ পর আবারও বলেন, অ্যাকচুয়ালি স্যার, অরিজিনাল ব্লুপ্রিন্ট আপনাদের ওইখানে কেউ নিয়েছেন, নাম মালিনী খান নামে, আজ থেকে ঠিক 17 বছর আগে। কি নাম? মালিনী খান। ওই আছে ওনার সর্দার মহলের পুরনো কাগজে পাওয়া গেছে। বাড়ির মালিক সাহমির রাজ আর মোহনা সর্দার দুজন ব্যক্তি। তাহলে মালিনী খান কিভাবে ব্লুপ্রিন্ট নিচে নিবে? হ্যাঁ, বাড়ির মালিক শারমিন রাজ হলেও তিনি তখন প্রাপ্তবয়স্ক ছিলেন না। তার অনুপস্থিতিতে তার বাবা মা এসবের দায়িত্ব থাকবেন। একজনই শারমিন রাজের মা হিসেবে মালিনী খান ব্লুপ্রিন্ট নিয়েছেন। সাহমির রাজের মায়ের নাম রোহিণী খান। বাট স্যার, মাহমুদ সর্দারের সেকেন্ড ওয়াইফ হিসেবে তিনিও তো শারমিন রাজের লিগ্যাল গার্জিয়ান। ফোন কেটে দেয় বিভান খান। মাথা ছেড়ে আসছে রাগে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মালিনী খান যদি ব্লুপ্রিন্ট উঠিয়ে নিজের কাছে রাখে, তাহলে সে ব্লুপ্রিন্ট কোথায়? এতদিন নিজের কাছে রাখলো কেন? সন্তান হারানোর ভয় কি ছিল না? ভাবতে ভাবতেই মালিনীর ঘরে যায়। সুযোগ বুঝে লকার খুলে কিছু কাগজ ঘাটছে। না, এখানেও তো ব্লুপ্রিন্ট নেই। সন্দেহের পরিমাণ বাড়লেই তিনি চলে যান ফ্ল্যাশব্যাকে। 17 বছর আগে মালিনী খানকে একবার ধরেছিল সোনালি। শাহানা পারভিনকে পালাতে সহায়তা করে দেয়। তাহলে কি ওই সময় শাহানা পারভিনের কাছেই চলে যায় ব্লুপ্রিন্ট? এই মালিনী খান তাহলে ডাবল গেমিং করছিল? রাগে শেষ করতে করতে আবারও ফুটেজ চেক করে। এবার আইটি টেকনিশিয়ান দিয়ে চেক করান। কিছুক্ষণ দেখার পর লোকটি বলে, এখানে কিছু ফুটেজ ডিলিট করে দেওয়া আছে। হোয়াট? জি স্যার, আমরা সময়ের সাথে মিলালে দেখতে পারি অধিকাংশ ফুটেজ ডিলিট করা। ইনফ্যাক্ট এটা সময়ের কাজ সময়ে করা হয়েছে। কে করতে পারে? মালিনী একা এতটা? আজ ওর দিন শেষ। এর মাঝখানে ঘট করে একটি শব্দ আসে। বিমান খান শব্দ পেয়ে পিছনে ফিরে কাউকে দেখতে পায় না। কেউ তো ছিল, কোথায় গেল সে? কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় তাজ।
মিহিরের মতো করে বলার চেষ্টা করে। কি হয়েছে বাবা? রবি আড়ালে আছে। বিমান খান বললেন, মালিনী আমাদেরকে ধোঁকা দিয়েছে। ব্লু প্রিন্ট অনেক আগেই উঠিয়েও সরিয়ে রেখেছে। ও আসলে সোনালীকে গুম করে রেখেছে। মিহির মিহির খুব সাবধানে খেলতে হবে এবার। কি করতে হবে? এবার মালিনীকে আক্রমণ করতে হবে। রবি ভিডিও করে পাঠালো মায়ার কাছে। মায়া ভাবছে মালিনীর সাথে কথা বলবে। ব্লুপ্রিন্ট কোথায় এটা মালিনী এখন তাকে বলবে, কারণ মায়া যে আসল মোহনা। বীর এসেছে আজ খান বাড়িতে। বিভান খান ডেকেছে বীরকে। বাড়িতে ঢুকতেই বীর দেখে বিভান খান সোফায় বসে অপেক্ষা করছেন বীরের জন্য। বীর সামনাসামনি সোফায় বসেই বলে, কি চাই তোমার? ছেলের সাথে কি বাবা একটু আলাদা সময় কাটাতে পারে না? বীরের চোখে গম্ভীরতা, কণ্ঠে প্রীতিস্নায় নেই বলে, বাবার মতো বাবা মানে সম্পর্ক সেখানেই গড়ে তুললাম। আফসোস তুমি না হয় তোমার বাবার মতো না হয়েছো তোমার ছেলের মতো। দেখো বি, আমি কিন্তু তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। আমার যা কিছু আছে সব তো ইন ফিউচারে তোমারই, তাই না? আমি যা কামিয়েছি জীবনে তাতে এখন থেকে আরাম আয়েসে বসে খেতে পারবো বাবা। তোমার টাকার দরকার হবে না। তুমি জানো যারা মেয়েটা তোমাকে ব্যবহার করছে? জানি, কিন্তু কেন করেছো এটা কি জানো বাবা? বিভান খান একটু কেসে উঠলেন, কিছু একটা ভেবেই বলে, যারা নজর কিন্তু খুব খারাপ। ও প্রথমে রাজকে বিয়ে করতে চাইতো, এখন তোমাকে টার্গেট করেছে। মেয়েটা একটা লোভী। বীর হাত খেঁচে বসে আছে আর শান্ত কণ্ঠেই বলে, যারা যেমনই হোক আমার বউকে আমি হ্যান্ডেল করতে জানি বাবা। তুমি ওর শ্বশুরের মতো, তাই বৌমাকে স্নেহ দিবে, বাদ বাকি আমি দেখে নিব। একটা বাজারি মেয়ের জন্য। এনাফ, আমার বউকে বাজারি বলার অধিকার তোমার নেই। তোমার ভাগ্য ভালো তুমি আমার বাবা। বাইরে কেউ হলে তার টুটি আমি ছিঁড়ে ফেলতাম। তুমি তুমি আমাকে ধমকাচ্ছ সামান্য একটা ছোট লোকের জন্য? এই আহরাম খান বীরের বউ হবার যোগ্যতা সবাই রাখে না। যে রাখে সে সাধারণ কেউ নয়, তার ক্ষমতা ভিন্ন, যেটা তুমি দেখতে পাচ্ছ না। যাকে ছোট লোক বলছো তারও কিন্তু আলাদা ক্ষমতা আছে। আই মাস্ট সে, তুমি হলে রাজের নেউটে, না হলে ওর মতো বউ পাগল হতে না। অবশ্য থাকোই তো রাজের বাম হাত ধয়ে। রাজের বউকে কিনা নিজের কাছে যত্নে রাখতে হলো, হ্যাঁ? বেশি দূর এগো না বাবা। আমার বউকে গিয়ে যা একটু বলেছো মানা যায়, কিন্তু রাজের বউকে নিয়ে বলার আগে তোমার ওর সম্পর্কে পিএইচডি করতে হবে। কোন বাহাদুরি সে শুনি? বীর ফিচেল হেসেই বলে, সে এমন এক বাহাদুরি যে আসার পর পুরো সর্দার মহলের রূপ চেঞ্জ হয়ে গেল। মাই ফট, আসল কথায় আসি, তুমি আমার রাস্তা থেকে সরে যাও। ভ্রুকুটি করে বীর বলে, তোমার রাস্তা? আমার রাস্তা আমার। এই যে তুমি রাজের সাথে মিলে ফর্মুলা নিয়ে একটা মিশনে আছো, এটাই আমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, বুঝেছো? কি সব বলছো তুমি? আমি আর রাজ মিলে চেষ্টা করেছি ফুফুর স্বপ্ন পূরণ করতে। বিদেশের ক্লায়েন্টদের সাথে কথা হয়েছে, ওরা যদি আমাদের দেশের চাষের দিক থেকে কোনো ডেভেলপ দেখতে তো রপ্তানি খুব ভালো হবে। তবে আমাদের সেই সাথে আমাদের দেশে মানুষ স্বাস্থ্যকর খাবার খেয়ে বাঁচবে। তোমাকে দয়ার ভান্ডার হতে কে বলেছে, কে? এটা আমার ফুফু, আমার দাদার স্বপ্ন। একজন কৃষিমন্ত্রী হিসেবে আমার দাদাই কিন্তু ফুফুকে এই আইডিয়া দেয়, যেটার জন্যই রাজ কৃষিমন্ত্রী আর আমি মাফিয়া জগৎ বেছে নিয়েছি। আজ বলছো আমি তোমার পথের কাঁটা? হ্যাঁ, কারণ ওই ফর্মুলা আমি দেশের বাইরে কোটি কোটি টাকায় সেল করতে পারবো। দেশের বুকেতে ফর্মুলা দিয়ে তোমরা কি উন্নতি হবে শুনি? লন্ডনে এই ফর্মুলা দিলে নাম হবে, সাথে টাকাও আসবে, বুঝলে? তোমাদের সমস্যা তো এখানেই। আমরা নিজেদের অধিক লাভের আশায় থেকে বাইরের সাথে ডিল করি যেন নাম ডাক হয়, কিন্তু দেশের উন্নত হয় না। এই ফর্মুলা আমরা আবিষ্কার করে বাইরে সাপ্লাই করব, আবার ওদের থেকে পণ্য আমদানি করব। ব্যাপারটা আমাদের দেশের বিষয়ক আছে। ভেবে দেখো কত দরিদ্র মানুষ না খেয়ে আছে। খাবার এতটাই বিষাক্ত ফর্মুলা থেকে যে মানুষ দুদিন পর পর অসুস্থ হয়ে পড়ে, এগুলো থামাতে হবে। দেশ সেবার কাজ করি আমরা, মাফিয়া বলে বা মন্ত্রী, আমাদের উদ্দেশ্য একটাই, দেশের সেবা করা। তাই তুমি আমাদের পথের কাটা ভাবলেও উপড়াতে বাধ্য হবে, কারণ আমরা এবার মজবুত গ্যাং তৈরি করে ফেলেছি। বিভান খান শয়তানি এক হাসি দিয়ে বলেন, আমি জানি তো আমার ছেলে খুব বুদ্ধিমান। আমি আমার ছেলেকে চিনব না, এটা তো হয় না।
তুমি ঠিক কতটা মজবুত হয়েছো এটা জানি বলেই তো আজ তোমাকে নিজের কাছে আটকাতে এখানে ডাকা। ভ্রুকুটি করে বীর বলে। মানে? বিভান খান শয়তানি এক হাসি দিয়েই বলেন। ভ্রুকুটি করে বীর আবারও বলে। বিভান খান মৃদু হাসেন, চারপাশ থেকে ধোঁয়া আসতে থাকে। বিভান খান মাস্ক পরে নেন, তারপর বীরের দিকে ফিরে দেখেন বীর খুব খুব করে কাশছে। বিভান খান বলতে শুরু করেন। এমনিতেও একটু পর তোমাদের হার হতে চলেছে, তাই কিছু সিক্রেট জানিয়ে দেই তোমাকে। তোমার দাদা যান মানে আমার বাবাকে আমি খুন করেছিলাম। এমনকি তোমার বড় ফুপুকেও, কারণ ওরা আমার পথের কাঁটা। হ্যাঁ, তুমিও আমার একই রকম পথের কাঁটা হতে আসছো। আমি বুঝলাম না, নিজের এত বেনিফিট থাকতে কেন মানবতার ফেরিওয়ালা হতে হবে? আমার না খুব আফসোস হয় তোমাদের জন্য। তোমাকে খুন করতে আমার একটু কষ্ট হবে, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি, বুঝলে? কিন্তু একটু বাড়াবাড়ি করলে তোমাকে খুন করতে আমার হাত দ্বিতীয়বার কাঁপবে না, বুঝলে? বীর কাশতে কাশতে নিচে বসে পড়ে। বিভান খান বলেন। চারপাশে নক আউট ছড়িয়ে দেওয়া, তুমি এখন আরামে ঘুমের দেশে পাড়ি দাও। আমি তোমার সমস্ত প্রিয় ব্যক্তিদের উপরে পাঠিয়ে দিয়ে আসছি। বীর জ্ঞান হারালো। বিভান খান চলে গেলেন সেখান থেকে। বাইরে এসে কল জানাই। মালিনীকে নিয়ে আমার পুরানো ফ্যাক্টরিতে আসো। বাইরে এসে কলে করে জানাই, মায়ের অবস্থা আগের থেকে উন্নত, তাও বেড রেস্ট প্রয়োজন। সেলাই শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজ চায় না এই অসুস্থ অবস্থায় মায়া সর্দার মহলেই থাকুক, তাই মায়াকে হাসপাতালেই রাখা। অন্যদিকে মালিনীর জ্ঞান ফেরেনি এখনো। সিয়া মাঝে মাঝে যায়, মৌ নিজেও আছে হাসপাতালে। মায়া ও মৌ একসাথে একটা কেবিনে আছে। প্রলয়কে নিয়ে গল্প করছে, আর মেহেরাজ এখনো এনআইসিইউতে। মায়ের আজ মিলে সকালে বিকালে দেখা করে আসে। সিয়া এসেছে মায়ের কাছে। মায়া প্রশ্ন করে। শাশুমায়ের কি অবস্থা? ঘুমিয়ে আছে। একটানা বাসে বসে থাকতে ভালো লাগছে না, তাই কিছুক্ষণের জন্য এলাম। বসো। এখানে তিনজনে গল্প করছে। অন্যদিকে মালিনী খান একা আছেন। সিয়া একজন নার্সকে রেখে যায়, কিন্তু সেও বের হলো প্রতারক। বিভান খান এই নার্সকে টাকা দিয়ে রেখেছেন। সিয়া চলে যেতেই কল করে ডেকে আনে বিভান খানের লোকেদের। ওরা এসে মালিনীর স্ট্রেচার নিয়ে চলে যায়, যেটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায়। সাথে সাথে গার্ড কল করে কনফার্ম করে দেয় সবাইকে। পুলিশকে কল করা হয়। আজও খবর পেয়ে ছুটে আসে, কিন্তু এর মধ্যে হাসপাতালে ধোঁয়া ছড়াতে থাকে। আশেপাশের মানুষ কাশতে কাশতে অবস্থা খারাপ। আদ্র মাস্ক পরা ছিল, মাত্র অপারেশন শেষ করেছে, তাই এই জন্য আদ্রর কষ্ট হচ্ছে না, কিন্তু আদ্র ছিল অপারেশন থিয়েটারের দিকে। মালিনী খানকে অন্য বিল্ডিং এর কেবিনে রাখা ছিল। আশেপাশের চিৎকার চেঁচামেচি শুনে মায়া, সিয়া ও মৌ ভ্রুকুটি করে। সিয়া দৌড়ে বাইরে এসে বলে। এত ধোঁয়া কেন? বলেই নাকে ওড়না দিয়ে একটু কেসে সামনে তাকাতেই দেখে দুজন ডক্টর ছুটে আসছে। ওরা মালিনী খানের কেবিনে গিয়ে হতাশ হয়। মায়া মৃদু হেসে ওয়ান টাইম মাস্ক পরে নিল। মৌকে একটা দিয়েই বলে। বিভান খান নিজের খেলা দেখিয়ে দিল। মৌ ভয়তেই বলে। আমাদের বাচ্চাগুলোর কিছু হবে না তো আপু? আর তুমিও যেও না প্লিজ। তোমার পেটের কাটা জায়গাটা শুকায়নি তো? এরা আমাদের কখনো সুস্থ থাকতে দিবে না বোন, যত দ্রুত সম্ভব পিছু নিতে হবে। বলেই কল দেয় জারাকে। জারার কল রিসিভ হতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে ভেসে আসে। খেলায় কোনোদিন বিভান খান কাঁচা ছিল না মেয়ে। আমার সাথে খেলতে এসে বড় ভুল করেছো। তোমার ভাবি এখন আমার কাছে বন্দি। আমার ভাই কিন্তু আপনাকে বাবা বলে ছেড়ে দিবে না, এতটাও সহজে নিবেন না নিজের খেলাকে। তাহলে আসো দেখি কি করে তোমার ভাই ঘুমিয়ে। মানে? আগেই তো বললাম কাঁচা খেলা আমি খেলি না, আমি অনেক বড় মাপের খেলারি। তাহলে দেখাই যাক আপনি আজ কিভাবে জিতে যান এই মায়াবতীর ইচ্ছা উপেক্ষা করে। চলে এসো তাড়াতাড়ি। অ্যাড্রেস দেওয়া লাগবে না। আমরা পুরানো ফ্যাক্টরিতে আছি। জানি পুলিশ নিয়ে আসবে না, কারণ নিজের শাশুড়ি ভাই ভাবিদের তো বাঁচাতে হবে, তাই না?
মায়া কল কেটে পিয়াসকে কল দিয়ে বলে, মন্ত্রীমশাইকে জানিয়ে দাও ওরা শাশুমাকে কিডন্যাপ করেছে। পুরনো ফ্যাক্টরিতে আছে সবাই। আর হ্যাঁ, ভাইকে পাবে না, ভাইকে কিছু একটা করেছে ওই লোক। কল কেটে ময়ের দিকে তাকিয়ে মায়া বলে, আমি আসছি বোন। না আপু, যেও না, আমার ভয় করছে খুব। ভয় নেই তোর, ওরা যাকে টার্গেট করার করেছে, এবার যুদ্ধ জয় করতে হবে। আপু, সাহস রাখ বোন, আমি আসছি। মৌ এবার মায়ের হাত ধরে নেয়। মায়া চলে গেল। সিয়া এসে উন্মাদের মতো খুঁজছে মালিনী খানকে। আটো খানিক পর দৌড়ে এসে দেখে সিয়া কান্না করছে, মানে মালিনী খানকে নিয়ে গেছে। সিয়াকে আগলে নিয়ে বলে, তুমি ময়ূর কাছে যাও, আমি দেখছি। না, আমিও যাব। মা কোথায় গেল? বলে এই কান্না শুরু করেছে। সিয়ার কান্না থামাতে পারবে না আটো, তাই বলে দেয়, এটা আমাদের একটা প্ল্যানের অংশ। রুদ্র আছে তো, ওর ফোর্স নিয়ে। আমি তাও যাব। আমার মাকে নিয়ে রিক্স, আমি যাব না হয় নাকি? পাগলামি করতে নেই প্রেয়সী। আমার মা হয়, আমি পাগলামি করছি মনে হচ্ছে আপনার? আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি নিজেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো আগে বাহিনীর সাথে দেখা করে আসি। সিয়া এবার শান্ত কণ্ঠে বলে। চলুন। আদ্র কেবিনে ঢুকে প্রশ্ন করে, বাহিনী কোথায়? আপু তো চলে গেছে। এই কাঁচা সেলাই অবস্থায়? ভাইকে ওরা আটকে রেখেছে, ভাবিকেও, তাই আপু গেছে আগে আগে। আদ্র এবার সিয়ার হাত ধরে দেয় তোর, কারণ সিয়া আদ্রকে একা যেতে দিবে না। মাকে দেখতে হলে একা একা গেলেও সিয়া যাবে, তখন আরেক রিস্ক। আদ্র ও সিয়া দৌড়ে চলে যায়, মৌদোয়া পড়তে থাকে। এদিকে পিয়াসা থেকে সব শুনে রাজ উঠে দাঁড়ায়। রুদ্রের সাথে যেতে যেতে সামনে দেখা হয় মাহমুদ সর্দারের সাথে। তিনি এখানেই আসছিলেন মোহন সর্দারকে নিয়ে কথা বলতে, কিন্তু রাজকে তাড়াহুড়া করতে দেখেই বলেন, আজ আবার কি হলো? বউ কিডন্যাপ হয়েছে বাবা। এই তোমার বউ বাঘিনীর মতো হয়ে লাভ কি যদি বাবার ও কিডন্যাপ হয়? ফর ইউর ক্যান ইনফরমেশন, এটা আমার বউ না, এটা তোমার বউ। মাহমুদ সর্দারের চোখ ওপরে, উনিও এবার রাজের পেছনে ছুটছেন। রাজ মৃদু হেসেই বলে, যুগ যেমনই হোক না কেন, বউয়ের নেওয়াটা হয়ে থাকে সকল পুরুষ। অত ছাড়া আমার বউ রিস্কে আসে, তুই মজা পড়ে নিবি? রাজ, রুদ্র ও পিয়াস আগে আগে হাঁটছে, পেছনে মাহমুদ সর্দার। মাহমুদ সর্দারের কথা শুনে তিনজনেই হাসে, কারণ মালিনীর যে কিছু হবে না এটা সবাই জানে। রুদ্র মজা করেই বলে, তোমার বউ রিস্কে থাকলে কি হবে? বড় বাবা, আমরা পৌঁছতে পৌঁছতে যা হবার তা হয়েও যেতে পারে। তাই আপাতত পরিস্থিতি ফেস না করা অবধি চিল করতে থাকো। মাহমুদ সর্দারের মাঝে মাঝে খুব ইচ্ছে হয় নিজের বংশধরদের নিজের হাতে খুন করতে, কিন্তু যখন ভাবে এরাই আবার পরবর্তী বংশধর আনার হাতিয়ার, তখন থেমে যান। মায়া গাড়ি থামিয়ে গোডাউনের ভেতরেই ঢুকলো। সামনেই দাঁড়িয়ে বিভান খান ও পুরো গ্যাং। পাশে আছে স্ট্রেচারের উপর মালিনী, যারার হাত বেঁধে রাখা। যারা চিৎকার করেই বলে, একা এসেছো কেন? কারণ ধীরে ধীরে খেলা জমবে তাই। বাবা, জমের দুয়ারে এসেও বুলি ফুটেছে তোমার? জম যে কে কার এটা এখনো তোর মতো মূর্খ বুঝতে পারেনি। ওই মুখ সামলে কথা বল, আমাকে চিনিস না তুই? আমাকেও চিনিস না রে তুই, আমার সাথে পাঙ্গা নিয়ে খুব বড় ভুল করেছিস। মায়ের কথা শুনে বিভান খান মৃদু হেসেই বলে, একটু আগে আমার ছেলেটার প্রিয় বউ একই ডায়লগ দিয়েছিল, এখন দেখো কি অবস্থা। মায়া জানার দিকে চোখ রাখলো, অতঃপর বিভান খানের দিকে চেয়ে হাসি দিল। আঁচলের ভেতরে লুকানো বাম হাত উঁচিয়ে জারার দিকে রিভলভার তাক করে। জারার হাতের পাথনে শুট করে দেয়। জারার হাত উন্মুক্ত হতেই বিভান খান ঠোঁট পাকিয়ে হাততালি দিয়ে বলেন, খুব ভালো খেলা দেখালি। আমার আশেপাশের লোকগুলোকে দেখতে পাচ্ছিস? ওরা থাকতে এগোতে পারবি না। শত্রু চোখে চোখ স্থির রেখে মায়া বলে, আমি একা একটা মেয়ে হয়ে লড়াই করতে যে ক্ষমতা রাখি, একজন প্রফেশনাল মাফিয়া হয়ে তুই একা সেই ক্ষমতা রাখিস না। তাই তো তোর কাছে থাকে সাঙ্গপাঙ্গ, আর আমার কাছে নিজের উপর কনফিডেন্ট। চোরমার হয়ে যাবে এখনই। তাহলে দেখাই যাক। যারা একটু ঘাবড়ে যায় বলে, তোমার সেলাই কাঁচা।
ব্যথা অনেক কম আছে। তাছাড়া জীবনে এত ব্যথা পেয়েছি যে আজকের ব্যথাটা আমার কাছে আহামরি না। এর আগেই তো আমার লাইফ রিস্ক ছিল। ও, আরে এত কথা কেন? দেখিয়ে দে না তোর একার ক্ষমতার কত জোর, হ্যাঁ? মায়ের শাড়ির আঁচল একত্র করে কোমরে গুজে নেয়। যারা সুযোগ বুঝে পিছিয়ে গিয়ে ওর ফোনটা নিয়ে নিল, কোনো মতে পেছনে ঘুরে লিখে দিল, মায়ার মাথা গেছে, ও ফ্লাইট করছে, দ্রুত আসো, নাহলে ওর সেলাইয়ের জায়গায় সমস্যা হবে। পিয়াস মেসেজ পড়ে জানায় রাজকে। রাজ এবার গাড়ির গতি বাড়িয়ে দিল। মাহমুদ সর্দার বলে, তোমার বউ কি একটু স্থির থাকতে পারে না? এখন কাকে রেখে কাকে সামলাবে? আমি তো আমার বউকে সামলাবো, তুমি তোমার বউকে সামলাবে, যে যার বউকে সামলাবে। আজ আমার বিয়ে হয়নি বলে বউ সামলানোর সুযোগ নেই। রুদ্রের কথা শুনে মাহমুদ সর্দার পেছনে থেকে রুদ্রের মাথায় চাপড় মেরেই বলে, অত ছাড়া তোর ফোর্স কি আঙুল চুষছে? এত দেরি করছে কেন? রিল্যাক্স বড় বাবা, পৌঁছে যাব। তাছাড়া ভাবি যে ইজিলি ফাইট করতে পারবে। এত উন্নত চিকিৎসা করা হয়েছে যে ফ্র্যাকচার হবে না। তুমি সব জানো। ব্রো বলেছিল তাই শুনেছি। মাহমুদ সর্দার একটু শান্তির নিঃশ্বাস নিলেন। তখনই রুদ্র বলে, কিন্তু ভাবিজি বড় মাকে বাঁচাতে পারবে কিনা এটা ভাবছি। মাহমুদ সর্দারের শান্তি শেষ। তিনি আবারও দুশ্চিন্তায় পড়লেন। তার বাড়ির ছেলে মেয়েগুলো তাকে শান্তি দেবে না। মায়া ফাইট করতে শুরু করেছে। বিভাত খান অবাক হয়ে গেলেন। মায়া পা দিয়ে যাকে লাথি দিচ্ছে সে কিনা রক্তক্ষরণ হয়ে নিচে পড়ে যাচ্ছে। কিছু একটা গড়বড় আছে নিশ্চয়। হ্যাঁ, মায়ের পায়ের জুতার সাথে ধারালো ছুরিযুক্ত করা, যেটা রবির থেকে ভিডিও দেখার সময় বানিয়ে নেয় নিজের লোক দিয়ে। এমন পরিস্থিতিতে এইগুলাই কাজে লাগে। এক একজন এসে মায়ের সাথে ফাইট করতে নিলে মায়া এক এক কৌশলে আঘাত করে, কিন্তু শেষমেশ পায়ের আঘাতে যেন ওদের শরীরের এক এক জায়গা কেটে রক্ত ঝরছে। কয়েকজনকে কুপকাত করতে করতে সেখানে উপস্থিত হয় সিয়া ও আদ্র। সিয়া চিৎকার করেই বলে, আমার মা তোমার কি ক্ষতি করেছিল মামা? বিভান খান হাত উঁচিয়ে সবাইকে থামিয়ে দেন। সিয়ার উদ্দেশ্য করেই বলেন, আমার সাথে থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ভুগতে তো হবে। কি করলে এগুলো থামাবে? ফর্মুলা দিতে বল তোর মাকে। মায়ের জ্ঞান নেই, কিভাবে দেবে? এমনিতেও তো দিবে না, তাই তোদেরকে আমি শেষ করে দেব। ও রিয়েলি? বলে ভেতরে ঢুকলো রাজ। বিভান খান উচ্চস্বরে হেসে বলেন, এসে গেছে, এসে গেছে বউয়ের শ্রেষ্ঠ বর। কান টানলে যেমন মাথা আসে, আমার বউকে টানলে তেমন আমিও আসি। জিধার পে বিবি উধার পে হাম ভি। মাহমুদ সর্দার চেয়ে চেয়ে দেখছেন ছেলের ভাষণ। দাঁত খিচে বিড়বিড় করেই বলেন, মন্ত্রী হয়েছে, জনগণ গিয়ে দেশের জন্য ভাষণ দেও। আমার তোমার বইয়ের হয়ে ভাষণ শুনবো। তাহলে কান বন্ধ রাখো। রুদ্র এবার হো হো করে হেসে দেয়, যেটা দেখে বিভান খান বলেন, এই যে টাটা কোম্পানির ম্যানেজার, আপনি এখানে উইদাউট ইনভিটেশনে কেন? মারার ইচ্ছা জেগেছে নাকি? আমি এসেছি ফ্রিতে কিছু নিশ্চিন দেখতে। আমার কাজ এটাই। যেখানে একটু ক্লাইম্যাক্স ওখানেই আমার এন্ট্রি। ও, তাহলে থাকো এক কোনায়, আমাদের ডিল দেখো। অবশ্য তুমি চাইলে আমার সাথে শেয়ারে থাকতে পারো। বলেছিলে তো একদিন আমার থেকে বিজনেস শিখবে। আপনার থেকে বিজনেস শিখে আপনার উপরে চলে যাব। বলেই রুদ্র এক কোনায় দাঁড়ালো। তাজ আসলো রুবির সাথে। তাজকে দেখে বিভান খান বলেন, এসেছো তাহলে? এই দেখো, তোমার স্বপ্ন পূরণ হলো আজ। চেয়েছিলে না সবাইকে এক জায়গায় করে শেষ করে দিতে? আজ সুযোগ পেয়েছো। তোমার মা অবশ্য সেই সুযোগ করে দিল না। সে থাকলে তো সুযোগ করে দিবে। মানে? রাজ কান্নায় ভান ধরেই বলে, আমাদের 2 নম্বরে কাকি আজ আল্লাহর কাছে নিজে 2 নম্বর ব্যবসার হিসাব নিকেশ দিতে ব্যস্ত। বিভান খান যেন শখ খেলেন, তাও নিজেকে সামলেই বলেন, তো কি হয়েছে? এখনো সুযোগ আমাদের হাতে, কারণ ফর্মুলা যার কাছে আছে সেই তো এখন আমাদের হাতে। সবাই একটু অবাক হলো। ফর্মুলা তো শাহানা পারভিনের জানা আছে, তাহলে কি শাহানা পারভিনকে আটকে রেখেছে? মায়া হুঙ্কার ছেড়েই বলে, খবরদার, যদি আমার মাকে এর মধ্যে রাখিস তোর কলিজা কিন্তু আমি কুকুর দিয়ে খাওয়াবো। তোর মাকে আমি কোথায় পাবো? আমি তো মালিনীর কথা বলছি।
সবাই যেন আরো অবাক, এক একজন এক একজনের দিকে চাওয়াচাই করে বলে। কিভাবে সম্ভব? কারণ ব্লু প্রিন্টও ছড়িয়েছে। রোজু এবার হাত উঁচু করে বলে। আমি কি কিছু রোল প্লে করতে পারি? পারো। আমার জানা মতে ব্লুপ্রিন্ট ভাবিজির মাম্মিজির কাছে। তাহলে শাশু মাম্মিজির কাছে কিভাবে ট্রান্সফার হলো? না মানে ওটা ছাড়া তো ফর্মুলা হাতানো সম্ভব না। সম্ভব হলে ব্রো চুপ থাকতো না, অনেক আগেই ফর্মুলা পাবলিক করে দিত। কারণ রাজ যখন দেশে ছিল না, ওর অবর্তমানে ওর বাবা মা এসবের দায়িত্বে ছিল, তাই সূত্রে নেওয়া সম্ভব। আর সাহানার কাছে দেয়, এটাও একটা চাল ছিল। আসলে ব্লুপ্রিন্ট সাহানার কাছে না, আছে মালিনীর কাছে। সবাই অবাক হলেও স্বাভাবিক নিল ব্যাপারটা। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে আর চোখে তাকিয়ে বলে। হোপ ফর নাথিং বাবা, তোমার থেকে তো তোমার বউ বেস্ট। চুপ থেকেও খেলা দেখিয়ে দিলেন। মাহমুদ সর্দারের কপালে হাত। বিভাত খান এবার গার্ডদের বলেন। হঠাৎ মালিনী। শুনতেই এগিয়ে আসতে নাই সিয়া, রাজ ও পিয়াস, কিন্তু তার আগেই গার্ড এসে মালিনীর কাছে দাঁড়ায়। সিয়া ফুপিয়ে বলে ওঠে। মাকে ছেড়ে দাও মামা। তাহলে তোর মা ফর্মুলা কোথায় রেখেছে এটা বলতে বল। হ্যাঁ, মা তো অসুস্থ। মিথ্যা। ও অসুস্থের অভিনয় করছে শুধু। আমাকে এত বড় কোল খাওয়ানোর পর আমি এখন খুব ভালো করে বুঝেছি। সিয়া এখনো কান্না করছে। আদ্র সান্ত্বনা দিয়েই বলে। রিল্যাক্স, যতক্ষণ না ফর্মুলা ওনার হাতে যাচ্ছে আমরা কেউই মরছি না। সবকিছুর ঊর্ধ্বে ওনার আগে ফর্মুলা প্রয়োজন। ব্রিলিয়ান্ট বয়। তাহলে ভাইকে বেকার না রেখে একটা জব পাইয়ে দিলেই পারতে। হ্যাঁ? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার ভাই আপনার বাড়ির জামাই হতে যাচ্ছে না যে ওর জব নিয়ে আপনি পড়ে থাকবেন। তোমাদের কাছে খেলাটা খুব নর্মাল লাগছে, তাই না? সবাই ইজিলি নিয়ে বলে। অফকোর্স, সব কিছু তো প্ল্যান মোতাবেকই হচ্ছে। বিভান খান হি হি করে হেসে বলেন। একটু ওপরের দিকে চোখ রাখো তো বাচ্চারা। রাজ ওপরের দিকে চোখ রাখতে রাখতে বলে। বাচ্চা তো আমরা, কিন্তু আমার বাবু তো বুড়ো। বলে যে ওপরের দিকে চোখ রাখে অবাকের সাথে বলে। এরা আবার এখানে কেন? ওপরে বেঁধে রাখা আছে মোহন সর্দার ও আহান সর্দারকে। তাদের পাশে আছে গুলি তাক করা 4 জন গার্ড। আদ্র ও রুদ্র চাওয়াচাই করে। এবার একটু ভাবতে লাগলো। আদ্র ইশারা করে রুদ্রকে। রুদ্র শার্ট হাত ঘড়ির ওপর টাচ করে জানায়। মিস জেসি, ইউ আর ইন ডেঞ্জারাস পজিশন। প্লিজ ডু এনিথিং ভেরি সিনসিয়ারলি, আদারওয়াইজ মাই ফাদার উইল বি। তাই শব্দটা বলতে পারলো না রুদ্র। গলা আটকে আসলো যেন। মায়ের স্বাভাবিক হয়ে বলে। ওনাদের ছেড়ে দিন। নো 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 নো, ওনারা এসবে যুক্ত না। কিন্তু কোনো না কোনো ভাবে কৃতিত্ব রাখে। এই যে তোমার বাবা মোহন সর্দার আর ওদের বাবা আহান সর্দার। আহান সর্দারকে আমরা কখনো টার্গেট করিনি, কারণ হি ওয়াজ অনেস্ট। অবনীকে মন থেকে ভালোবাসতো, কিন্তু আফসোস সাহানাকে নিয়ে মাথা ঘামাতে গিয়ে ওপরে চলে গেল। রুদ্র চোখ লাল করে, সাথে আদ্র প্রশ্ন ছড়ে। কে মেরেছে আমার মাকে? সোনালি মেরেছিল। আগে জানতে পারলে ওই ব্লাডি বীজকে আমি আরো বেশি শাস্তি দিয়ে টুকরো টুকরো করে কুত্তার খাবার বানিয়ে দিতাম। মা ফিচেল হেসেই বলে। আমি তো এটাই করতে চেয়েছিলাম। যাই হোক, তোদেরকেও থ্যাঙ্কস। ওনার হার্ট তো আমাদের কাজে লাগলো। ব্রুকুচকে তাকালো বিভাত খান। মায়া বলে। ওনার পেয়ারি সোনালি, যার সাথে সম্পর্ক করে জন্ম দেন মিহিরকে, সেই মানুষটা যেতে যেতে আমার মাকে হার্ট দিয়ে গেছে। তোমার মা বেঁচে আছে? মোহন সর্দার অবাক হয়ে শুনছে। মায়াকে তার মেয়ে বলার পর অবাক হয়ে গেল। এখন আবার শাহানা পারভিনের কথা উঠতেই পরিষ্কার হলো এই মায়াই তার মেয়ে। মোহন সর্দার এখন বুঝতে পারছেন মায়ার চোখে তার জন্য কেন এত ক্ষোভ। সবসময় এক একটা কথার বলে দিয়ে কেন মোহন সর্দারকে ক্ষত করে দিত। এই বিপদের সময়ে সে মেয়ের ঘৃণার সাথে প্রতিশোধ দেখে তার চোখ ভিজে এলো। খুব ভালোভাবে মায়ের হয়ে বাবার থেকে প্রতিশোধ নিল মেয়েটা। ক্ষণিকের জন্য পরিবেশ শান্ত থাকলেও বিভান খান সর্বপ্রথম জানান। সে যাই হোক না কেন, এখন তোমাদের সব খেলা শেষ।
আগে তোমাদের মিটমাট করে নেও, পরে সাহানাকে দেখা যাবে। মায়া হুঙ্কার দিয়েই জানায়। খবরদার আমার মা অব্দি এগোনোর চেষ্টা করবি না। একবার আমার মায়ের দিকে চোখ উঠিয়ে দেখবি তো তোর চোখ আমি উপড়ে দিব। আমি কোনো সাধারণ ঘরানার নারী না যে মুখ বুজে তোদের ভয়ঙ্কর দৃশ্য দেখবে। আমি ভয়ঙ্কর দৃশ্য রিটার্ন করে দিতে জানি। রোজো কিছু বলতে নিলেও আদ্র থামিয়ে দিয়ে পেছনে থাকতে ইশারা করে, কারণ এগুলো সব প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। আদ্র ইশারা করে দেখালো তাজের দিকে। তাজের পোশাকের সাথে একটা হিডেন ক্যামেরা সেট করা আছে, যেটা থেকে বিমান খানের কিছু স্বীকারোক্তি নেওয়া হবে। আদ্র আগে থেকে প্ল্যান করে রেখেছে, এই ভিডিও থেকে কাট করে শুধু বিমান খানের কুকির দিয়ে ফাঁস করে দিবে। বাকিতে যে প্রতিশোধের রাস্তা ওটা কাউকে দেখাবে না। সবারই নিজস্ব ক্যারিয়ার আছে, তাই রুদ্র ধৈর্য ধরে পিছিয়ে গেল। বিমান খান মুগ্ধ হয়ে বলেন, এত তেজ তোমার, কিন্তু এগুলো তো মুখের কিছু বলি মামনি। রাজ ঠোঁট প্রসারিত করে সতর্কতা জানায়। আমার বউয়ের সাথে চ্যালেঞ্জ নিও না মামা। আমি ব্যতীত কেউই আমার বউয়ের সাথে লড়াই করে জিতবে না। ওহ তাই নাকি মন্ত্রী মশাই, লড়াই করবেন নাকি একবার? বউয়ের সাথে লড়াই করার মতো পাগল আমি হইনি মায়াবতী। মাহমুদ সর্দার দাঁত কিরমির করেই বলেন, এখানে তোমার প্রেম শুরু। প্রেম সব জায়গায় চলে বাবা, শুধু চালিয়ে যেতে হয়। স্থান কাল ঘটনা দেখতে নেই। তুমিও চাইলে করতে পারো প্রেম। তোমার আমার অত প্রেম জাগে না। তাই তো তোমার রাত কাটে গেস্ট রুমে, যেখানে তোমার আরামদায়ক একটা কামরা আছে। এখানেও কি তোমার আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে হবে? তুই মুখ খুললেই তো এ ব্যাপারে। এই তোরা বাপ বেটা চুপ কর। যেখানে যাবে খালি বাপ বেটা মিলে যে কোনো পরিবেশে কমেডি ক্রিয়েট করে। এটাই হলো সর্দারদের আলাদা একটা সোয়াগ। তাই নাকি? তোমার সাথে পরে দেখছি ব্যাপারটা, আগে এই মেয়েটার সাথে ডিল করে নেই। আই এম নট ইন্টারেস্টেড ইন ডার্লিং উইথ ইউ। বাট আই উইল। কি চাই? চাই তো আমার একটাই জিনিস, কিন্তু এবার দেখছি বাংলাদেশে আবার শত্রুদের আস্তানা রেখেছি। এদেরকে শেষ না করে আমার চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব না। আমাদের টার্গেট করে লাভ কি? আপনার চাওয়া তো আপনার পিছু নেই। রোজের কথা শুনে পেছনে ঘুরে মৃদু হেসে বিমান খান বলে, আর কত অভিনয় করবি? এবার ওঠ ওঠ, বউয়ের সাথে সাথে শাশুড়ির সাথেও তো ডিল করতে হবে, তাই না? মালিনী সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে তাকালো, তারপর স্ট্রেচারে শোয়া থেকে বসেই বলে, বিশ্রামটাও করতে দিবে না নাকি? মাহমুদ সর্দারের দিকে চোখ রেখে রাজ বলে, দেখেছো তো জীবন মানুষকে কিভাবে এগিয়ে নেয়। বিপদের সময়ে তোমার বউ বিশ্রাম করতে চায়, আর তুমি কিনা তার জন্য ডিসপারেট ছিলে। হতাশ জীবন বাবা, হতাশ জীবন। আসলে এই সব পাগলের দল আমার নসিবে জুটেছে। উপরে দুটো বাপ বেঁধে আছে, পাশে গুলিবিদ্ধ লোক, ও তাও এরা ভয় পায় না। আমার বেটা বউটাও কিনা ট্রেচারের আশেপাশে 4 জন গুলি তাক করা লোক দেখে ভয় পায়, উল্টো বিশ্রাম করতে যায়। দেখে ভয় পায় না, উল্টো বিশ্রাম করতে যায়। আমার বৌমা তো আলাদা খেলা দেখায়। মাত্র ডেলিভারি হলো, সেও ছুটি এলো জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে। আর হতচ্ছাড়া আরেক ছেলে কিনা এই বিপদের সময় জবানে দেয় না লাগাম। মালিনী উঠে দাঁড়ালো বিমান খানের সামনে এসেই বলে, শুধু শুধু আমাদের এক জায়গায় করলে ভাই, এখানে তুমি কারো কিচ্ছু করতে পারবে না। তোর কেন মনে হলো আমি কোনো কিছুই করতে পারবো না? ছেলের কথা কি ভুলে গেছিস? ওকে কিন্তু আমি নিজে হাতে খুন করে দেবো। আর কত আমার সন্তানকে আমার থেকে দূরে রেখে ব্ল্যাকমেল করবে, আর আমি সবাইকে বিপদের মুখে ফেলবো। একটা বার চোখের দেখাটাও দেখতে দিলে না, একটু আমাকে ছুঁতেও সুযোগ দিলে না। আর কত আমি তোমাকে বিশ্বাস করব? দেয়ালে পিঠ থেকে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে না। সে কেমন আছে, কোথায় আছে, কিছুই জানতে দেবে না, কারণ তুমি হলে একজন জানোয়ার। আমার আপন ভাই হয়েও তুমি সব সময় আমাদের বোনেদের ক্ষতি করে এসেছো, নিজের বাবাকে খুন করেছো। তাই তোমাকে আমি আর বিশ্বাস করতে পারি না যে আমার ছেলেকেও তুমি বাঁচিয়ে রেখেছো। এবার আমিও দেখে নেব তুমি কত দূরে এগোতে পারো। মুখ ফুটেছে খুব না, খুব না।
বৌমা আসার পর থেকে দেখছি তোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি কিন্তু সেদিনই তোমাকে সতর্ক করে দিয়েছিলাম যে এই মেয়ে কতটা ভয়ানক। তুমি উড়িয়ে দিয়েছিলে। আমি জানতাম আমার কথাগুলো গা ভাসিয়ে দিবে। আসলে ওর প্রতি ক্ষোভ না দেখালে তোমরা আমার নিখুঁত অভিনয় ধরে ফেলতে। তাই আমি আমার মতো আলাদা খেলা খেলে দিলাম। কিন্তু জিততে তো পারলি না। শেষে এসেও নিজের সন্তানকে পাবি না। চাওয়ার জন্য তোর জীবনে এতটা লড়াই। মালিনীর চোখ ভিজে এসে হাঁসফাঁস করে বিবাদ খানের দিকে চেয়ে এর মধ্যে পেছন থেকে পিয়াস কর্কশ কণ্ঠেই বলে, যে ছেলেকে নিয়ে এতটা ভয় দেখানো, সে ছেলে আপনার থেকে পালালো কিভাবে বিমান খান? মালিনী ও বিভান খান দুজনেই ব্রো কুচকে তাকালো। পিয়াস এগিয়ে সে বলে, যাকে নিয়ে ব্ল্যাকমেল করছেন তাকে তো নিজের কাছে রাখতেই পারলেন না, কিভাবে সে আপনার হাত ফসকে বের হলো? মালিনী অবাকের সাথেই বলে, এসব কি বলছো তুমি? যাকে প্রশ্ন করেছে সেই উত্তর দিন। তুমি কিভাবে জানলে ছেলেটা আমার হাত ফসকে গেছে? এখানে অবস্থিত থাকা সকলেই জানে। মালিনী প্রশ্নবিদ্ধ নয়নে চেয়ে আছে। আমার সন্তান তোমার কাছে নেই? বিভান খান চুপ করে আছেন। মালিনী আচমকা ঠাস করে বসিয়ে দিল বিভান খানের বাম হাতে। রাগে গজগজ করে বলে, শুয়োরের বাচ্চা, আমার ছেলেকে নিজের কাছে রাখতে পারলি না, কিন্তু আমাকে ভয় দেখিয়ে এসেছিস এই যাবৎকাল। তোকে আমি ওনাকে আর যাই করুন, শেষ নিঃশ্বাস আমার মাধ্যমেই ছাড়ার সুযোগ করে দিবেন। লাস্ট ডিল তো আমাকেই করতে হবে। জারার কথা শুনে বিভান খান চোখ রাঙিয়ে তাকালেন। যারা ডোন্ট কেয়ার ভাব নিয়েছে। বিভান খানের হাত ছাড়া দিয়ে নিচের দিকে ঘুরিয়ে মালিনী বলে, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, সোনালি ওকে হারিয়ে ফেলে। এই গোডাউনের মধ্যেই ছিল ওর বসবাস। যত বড় হয় তত পালাই পালাই করে ওই বাচ্চাটা। সোনালি অতিষ্ঠ হয়ে ওকে লন্ডনে আমার কাছে পাঠিয়ে দেয়, কিন্তু তুই অবধি জানলে ওই দিন ওর বাচ্চাটাকে দৌড়ে পালিয়ে যায়। সোনালির হাত থেকে বাঁচার জন্য ওই দিন পালিয়েছিল। ওকে নিয়ে লন্ডনে যাওয়ার আগেই আমরা ওকে হারিয়েছি, কিন্তু তোকে বলিনি, কারণ তুই ওকে খুঁজতে মারিয়া সেই সুযোগে আমরা কাজে লাগাই। ব্যাস। এই মালিনী চোখের পানি ফেলে মেঝেতে বসে কান্না করে দেয়। সবাই সেই কান্নার দিকে তাকিয়ে আছে। মায়ের কষ্ট মাই বুঝে। এখন মায়া বুঝতে পারছে মালিনীর কষ্ট। সিয়াও নিজের মায়ের অসহায়ত্ব দেখে কান্না করে দেয়। এগিয়ে সে মালিনীর হাত ধরে জড়িয়ে নিয়েই বলে, আমি তোমাকে ভুল বুঝেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মাকে চিনতে পারিনি। এতদিন তোমার থেকে মুখ ফিরিয়ে যে অন্যায় করেছি আজ বুঝতে পারছি। মালিনী জড়িয়ে ধরে সিয়াকে। তোরা অনেক নরম মনের, যে এসব মার প্যাঁচ বুঝবি না বলেই এভাবে সোজা পথে ভুল বুঝেছিস। আমি তোদের আচরণে কষ্ট পাইনি, বরং আমার কর্মফল হিসেবে গ্রহণ করেছি সব। কিন্তু মা, তুমি কান্না করো না। তোমার হারিয়ে যাওয়া ছেলে মানে আমাদের ভাইয়া ফিরে এসেছে। আমরা পেয়েছি তাকে। মালিনীর ভ্রু কুচকে এলো। সিয়া আঙুল উঁচু করে পিয়াসকে দেখিয়েই বলে, তোমার সেই ছেলেটা যে আমাদের আর এক ভাই, আমার ভাইয়া। মালিনী বসা অবস্থায় দেখছে পিয়াসকে। চোখে বিশ্বাস হচ্ছে না। মাহমুদ সর্দারের দিকে চোখ রাখলো। তিনি ইশারায় হ্যাঁ জানালেন। মালিনী ফুপিয়ে উঠে হাত দুটো মেলে দিল। পিয়াস নিচে বসে মায়ের কোলে আশ্রয় নেয়। মালিনী মা হয়েও বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে দেয়। এই কান্না দেখে সবাই নীরব হয়ে সাক্ষী থাকে। পিয়াস নিজেও ওর মায়ের কান্না দেখে মাকে জড়িয়ে ধরে। সুযোগের সদ্ব্যবহার করতে নেয় বিভান খান গার্ড থেকে রিভলভার নিয়ে সিয়ার মাথার ওপর তাক করেই বলেন, এই 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 তোদের এই মেলো ড্রামা শেষ এবার। এসব দেখতে আমি এক করিনি, তোদেরকে সপরিবারে ওপরে এক করে দেবো। সিয়াকে এভাবে অ্যাটাক করায় মালিনী আটকে ওঠে। সন্তান সবই তো তার। মালিনী বলে, তোমার ফর্মুলা চাই তাই না? আমি দিয়ে দিচ্ছি। আমার সন্তানদের ছাড়ো। ফর্মুলা তোরা মরে গেলেও আমি পাবো, কারণ তোরা না থাকলে আমার সুবিধা হবে ইজিলি সর্দার মহলে নিজের রাজত্ব করতে। কিভাবে? আমার মিহির আছে তো, ওই তো এখন সর্দার মহলের এক অংশ। যদিও আসলে না, কিন্তু সার্টিফিকেট এবং জাতীয়তা হিসেবে তো মিহির সর্দারও। তোরা সবাই একসাথে মরে গেলে তোদের অস্তিত্ব বিলীন হলে মিহির এই বাড়ির অধিকার পাবে। রাজ্যের সব কিছু মিহিরের।
মিহির আর আমি বাপ ছেলে মিলে ভোগ করবো সব কিছু, হ্যাঁ? বিমান খানের মুখে মিহিরকে নিয়ে এভাবে গর্ব করতে দেখে মনে মনে হাসছে সবাই। সিয়াও কিনা রিভলভারের ভয় না পেয়ে মিটিমিটি হাসছে এবার, কারণ মিহির আসলে তাজ। কিন্তু বুঝতে পারলো মালিনী ও বিভান খান, সাথে মোহন সর্দার। রাজ তো হাসতে হাসতে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলেই দেয়, জীবনে কখনো আমাকে নিয়ে এইভাবে রাজত্ব করে স্বপ্ন দেখলে আজ আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করতাম বাবা। তোমার জন্য যতই করি না কেন, মন যে পাবে না এটা আমার জানা আছে, তাই বিপদের সময়ও মাখন লাগাতে এসো না। বিভান খান বিরক্তিতে প্রশ্ন করে, মরার ভয় নেই নাকি মামুনি? রিভলভার কিন্তু নকল না, এক শুট করার সাথে সাথে মস্তিষ্ক ছিদ্র করে দেবে। ম্লান হেসেই বলে, আপনি আমাকে একবার মন্ত্রীমশাই সাজিয়ে তাজকে দিয়ে শাস্তি দিয়েছিলেন, তাই না? এগুলো সব জেনেছো? দিনটা রিটার্ন করতে চাই। বলেই তাজের দিকে ইশারা করে মায়া। তাজ সময় ব্যয় না করে দিল এক লাথি বিভান খানের বুক বরাবর। বিভান খান ছিটকে পড়তেই মায়া বলে, একেই বলে টিট ফর ট্যাট। বিভান খান মাথা উঁচিয়ে মিহিরের রূপে তাজকে দেখেই বলে, মাথা গেছে তোমার? তাজ মাথা চুলকিয়ে বলে, এবার কি বলবো আমি? আমাকে তো এরপর কি করতে হবে শিখিয়ে দেয়নি। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।